কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমরা আজকে কমপ্লেক্স নাম্বারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করতে যাচ্ছি এবং কমপ্লেক্স নাম্বারের এই টপিকটাতে আমরা আসলে ওয়েলারের যে আইডেন্টিটি আছে বা ওয়েলার কিভাবে কমপ্লেক্স নাম্বারটাকে থিঙ্ক করছে, মূলত এই ব্যাপারটা সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। প্রথমেই দেখো, কমপ্লেক্স নাম্বারের কি দেওয়া আছে, পোলার আকার দেওয়া আছে বা জটিল সংখ্যার পোলার আকার দেওয়া আছে। তো পোলার আকার যদি আমরা নিতে চাই, আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো চলো, জেড ইজ ইকুয়াল টু যদি আমি এক্স প্লাস আই ওয়াই মানে বাস্তব এবং অবাস্তব আকারে যদি রিপ্রেজেন্ট করি, এইটাকেই বলা হইতেছে যে কোনো একটা জটিল সংখ্যার জন্য কার্তেশীয় আকার। কারণ আমরা ভালো করেই জানি যে এক্স এবং ওয়াই জাতীয় যে কমপ্লেক্স নাম্বার, এটাকে তো আমরা কার্তেশীয় বলি, তাই না? এবং আর এবং থিটা দ্বারা যেই কমপ্লেক্স নাম্বার অথবা আর এবং থিটা দ্বারা যদি আমরা কাউকে ডিনোট করি, তবে সেটা হবে তোমার কি বলতো, পোলার আকার। তো চলো, এখানে আমাদের দুইটা অক্ষ ব্যবস্থা দেখতে পাচ্ছ। এটাকে আমরা বলবো এটা এক্স অ্যাক্সিস। অবশ্যই জটিল সংখ্যার বেলায় আমরা আর্গন প্লেন চিন্তা করব, যেখানে আমাদের এক্স অ্যাক্সিসটা কী হিসেবে কাজ করবে, রিয়েল হিসেবে কাজ করবে। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আই ওয়াই নিব, যেটা আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, এবং কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা থিঙ্ক করি, তাহলে অবশ্যই যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, এই যে আর্গন তল আছে, এই আর্গন তলে কিন্তু একটা বিন্দু হিসেবে তোমার কি বলতো রিপ্রেজেন্ট করা যাবে। যেমন জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই নামে যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এই কমপ্লেক্স নাম্বারটাকে মূলত আমরা তোমার কি বলতো সমতলের উপরে একটা বিন্দু হিসেবে মার্ক করব বা একটা পয়েন্ট হিসেবে জাস্ট মার্ক করব আর কি। ঠিক আছে, তো বলো তো ভাইয়া, এই জায়গাটায় এখান থেকে শুরু করে এতটুকু অংশকে আমরা বলবো এক্স এবং এটাকে দিলাম ওয়াই। মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বার পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে আমরা বলি আর, বা কমপ্লেক্স নাম্বারের বেলায় এইটাকে কিন্তু আমরা বলি মডুলাস, যেটা তুমি প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে থাকবা। এবং এই আরটা এক্স অক্ষের যে পজিটিভ দিক, এইটার সাথে যে পরিমাণ কোণ তৈরি করে, মূলত সেটাকে আমরা বলি থিটা। তো দেখো তো, এইখানে আমাদের এক্স এবং আর এর সাথে যদি সম্পর্ক বের করা যায়, এক্স বাই আর ইজ ইকুয়াল টু কত, এইটা তোমার কজ থিটা। সো এক্স ইজ ইকুয়াল টু কিন্তু আমরা চাইলেই লিখতে পারি আর কজ থিটা, যদিও বা না লিখেও তোমার জানা উচিত, কারণ তুমি আসলে এই জিনিসটা বহুবার দেখে আসছো ফিজিক্স এবং ম্যাথের মধ্যে। এইবারে দেখো, ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু কত, এইটাকে আমরা নিব তোমার সাইন থিটা, এবং ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি কত, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এক্স এবং ওয়াইয়ের এই মানগুলো আমরা বসায় দিব কোথায়, এক্স্যাক্টলি এইখানে বসায় দিব এক্স আর ওয়াইয়ের মানগুলো। এক্স আর ওয়াইয়ের মানগুলো যদি আমরা বসিয়ে দেই, তাহলে জেড ইজ ইকুয়াল টু আমরা কি নিব, এক্সের জায়গায় বসাবো তোমার আর কজ থিটা প্লাস আই, আর এর জায়গায় বসাবো, ওয়াইয়ের জায়গায় বসাবো তোমার আর, এইটা কত আসবে, এইটা সাইন থিটা। সো ভাইয়া, 2 নাম্বারে কিন্তু আমরা চাইলেই জেড ইজ ইকুয়াল টু কী নিতে পারি, জেড ইজ ইকুয়াল টু নিতে পারি তোমার আর, এবং এই জায়গাটাই কিন্তু আমরা নিব তোমার কজ থিটা প্লাস কত, আই সাইন থিটা। তুমি দেখতে পাচ্ছ কমপ্লেক্স নাম্বারের মধ্যে এক্স আর ওয়াই যেগুলো ছিল, সেগুলো চেঞ্জ হয়ে কি চলে আসছে, আর এবং থিটা চলে আসছে। তার মানে এটা কিন্তু যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের জন্য কি আকার হিসেবে কাজ করবে, এটা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের জন্য পোলার ফর্ম হিসেবে কাজ করবে। এই পর্যন্ত নিলাম। ওকে, এখানে আমরা আবার ব্যাক করব। তার মানে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে কয়ভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে দুইভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। নাম্বার 1, কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা যাইতেছে যে তোমার কার্তেশীয় আকারে, কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা যাইতেছে তোমার পোলার আকারে। আমরা দেখব কমপ্লেক্স নাম্বারকে আরও কোনোভাবে রিপ্রেজেন্ট করা যায় কি না। তার জন্য আমাদের এই কমপ্লেক্স নাম্বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি ওয়েলার, তার একটা আইডেন্টিটি আমরা পড়বো আর কি, যেটাকে আমি লিখছি ওয়েলার্স আইডেন্টিটি। এই ব্যাপারটা তোমাদের বইয়ে দেওয়া নাই, বা কোনো কোনো বইয়ে 2-1 লাইন লেখা আছে, তবে এই ব্যাপারটা বেশ চমৎকার, জানার জন্য হলেও এই ব্যাপারটা বইয়ে দেওয়া থাকা উচিত ছিল আর কি। তো চলো, ওয়েলার্স আইডেন্টিটি ব্যাপারটা আসলে কেমন। এই ব্যাপারটা এরকম টাইপের ছিল যে ই টু দি পাওয়ার, এটাকে বললাম আই থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কজ থিটা প্লাস কত, এইটা আমাদের আই কত, সাইন থিটা। শুধু তাই না, এইখানে তুমি মোটামুটি আয়ের পরে যা দেখবা থিটা, এইটা একবার কজের পরে আসবে
এবং এইটাই একবার তোমার সাইনের পরে আসবে ই টু দি পাওয়ার আই থিটা, তার মানে কি দাঁড়ালো কজ এ থিটা প্লাস কত আই সাইন থিটা। আর যদি আমরা এখান থেকে এরকম নিতাম যে ই টু দি পাওয়ার আই এর পরে নিতাম তোমার মাইনাস থিটা, তাহলে আমাদের কত আসতো জানো, এইটা আসতো আমাদের কজ অফ মাইনাস থিটা প্লাস এইটা আসতো আমাদের কত সাইন অফ, দেন এটাকে আমরা নিতাম, এইটা হচ্ছে আমাদের মাইনাস থিটা। সেই ক্ষেত্রে আমাদের এটা কত আসতো জানো, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইজ ইকুয়াল টু কজ অফ মাইনাস থিটা মানে কত শুধু কজ থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা চলে আসবে। তার মানে আমরা আমাদের মতো করে মানগুলো বসায় দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মানে একটা পাইলাম, এবং ই টু দি পাওয়ার আই থিটা মানে কত পাইলাম কজ থিটা প্লাস আই সাইন থিটা। সো আমি এদিকে মার্ক করলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার এবং এটাকে আমরা বললাম এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা মানে কত কজ থিটা প্লাস আই সাইন থিটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মানে কজ থিটা মাইনাস কত আই সাইন থিটা। এখন প্রশ্ন হচ্ছে এই যে ওয়াইলার্স আইডেন্টিটি, এই ব্যাপারটা অনেকভাবে তোমাকে প্রমাণ করে দেখানো যায় যে কেন ই টু দি পাওয়ার আই থিটা মানে এটা আসছে। তো অনেকগুলো পদ্ধতির মধ্যে আমি তোমার হচ্ছে ক্যালকুলাসের একটা পদ্ধতি নিব যেটা ডিফারেন্সিয়েশন, এবং আমার মনে হয় যে এইটাই অনেক বেশি ইজি হবে তোমার জন্য, কারণ তুমি তো ফার্স্ট ইয়ারে এমনিতেই কি বলো তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে দেখা গেল যে সবাই ডিফারেন্সিয়েশনই ভালো পারে। তো এটা ডিফারেন্সিয়েশন দিয়ে প্রমাণ করা যাবে, ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করা যাবে, এবং বীজগণিতেরও বেশ কিছু পার্ট ব্যবহার করে এটা প্রমাণ করা যায়। তো আমরা এত ঝামেলায় যাব না, আমি তোমাকে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা অংশ দিয়ে প্রমাণ করে দিব। তো দেখো এইটা প্রমাণ করার জন্য আমাদের শুরুতেই যে জিনিসটা দরকার, এইখানে আমি একজন ব্যক্তি নিছি যাকে তোমরা সবাই চিনো, ম্যাকলোরিনের ধারা। এটা কোথায় পড়ে আসছো, এটা যখন তুমি 9.6 বা 7 পড়ছো, ফার্স্ট ইয়ারে পর্যায়ক্রমিক অন্তরীকরণ ছিল তাই না, পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যে এই ব্যক্তির একটা ধারা আছে, যদিও এটা তোমার বইয়ে দেওয়া নাই, এটাও তোমার পড়া উচিত ছিল আর কি, যে কোনো একটা ফাংশনকে তুমি যদি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা লাস্ট ডেস্টিনেশনটা আসলে কি হবে। যেমন কিছু কিছু ফাংশন আছে, এনার নামই মূলত ম্যাকলোরিন আর কি, কিছু কিছু ফাংশন আছে যারা রিপিটেড ফাংশন, খেয়াল করো কিছু কিছু ফাংশন আছে যারা রিপিটেড ফাংশন। ভাই রিপিটেড ফাংশন ব্যাপারটা একটু বুঝাই দিলে ভালো হয়। রিপিটেড ফাংশন কথাটার মানে যেমন ই টু দি পাওয়ার এক্স, তুমি যদি ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করো তাহলে আবার ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কস, কসকে করলে মাইনাস সাইন, মাইনাস সাইনকে করলে আবার মাইনাস কস, কস সাইন এরকম চলতেই থাকবে। তাহলে এই টাইপের ফাংশন যাদেরকে ডিফারেন্সিয়েশন করে কখনোই শেষ করা যায় না, তাদের জন্য দুইটা ধারা আছে, একটা ম্যাকলোরিনের ধারা এবং আরেকটা হচ্ছে টেইলরের ধারা। তো আমরা টেইলরের ধারাটা পড়বো না যেহেতু এটা আমাদের একাডেমিতে নাই, তবে বহুপদী নামে একটা চ্যাপ্টার আছে যেখানে টেইলরের সিরিজটা চাইলে পড়ানো যায়, তবে আমরা ম্যাকলোরিনের ধারাটাই পড়বো। তাহলে ম্যাকলোরিনের ধারা হচ্ছে যে সমস্ত ফাংশন যারা রিপিটেড, যাদেরকে কন্টিনিউয়াসলি তোমার ডিফারেন্সিয়েশন করে শেষ করা যায় না, এদেরকে আমরা আসলে তোমার নিতে পারি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের এফ জিরো প্লাস এক্স, এটাকে দিলাম এফ প্রাইম জিরো প্লাস, এটাকে আমরা বলবো এটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম জিরো প্লাস এইটাকে আমরা নিব তোমার এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম জিরো। ভাই এমনি করে কতগুলো নিব, অজানা ধারার জন্য তুমি চেষ্টা করবা 4 বার করার জন্য, 4 বার করলেই তুমি সেফ জোনে থাকবা এবং এখান থেকে ধারার একটা নির্দিষ্ট প্যাটার্ন পাবা, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তার মানে যে কোনো একটা ধারা যাকে কিনা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েশন করা যায় তার জন্য এটাই হচ্ছে মূলত আমাদের ম্যাকলোরিনের ধারা। এবং এখানে তুমি যে এফ এর উপর একটা প্রাইম দেখতেছো, এটার মিনিংটা হইতেছে একবার ডিফারেন্সিয়েশন, ডাবল প্রাইম 2 বার ডিফারেন্সিয়েশন, ট্রিপল প্রাইম মানে 3 বার ডিফারেন্সিয়েশন, 4 বার মানে কত বলো তো, এটাকে 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলো আমরা শুরুতেই সহজ একটা ধারা নিই, আমরা ফাংশন হিসেবে নিলাম, দেখো এখানে আমরা ফাংশন হিসেবে নিলাম তোমার ই টু দি পাওয়ার এক্স, বুঝছো
তাহলে ই টু দি পাওয়ার এক্স নিলে পরের যেটা কাজ হবে এটাকে আমরা বললাম f0 মানে কত ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত 1। বুঝছো, কিন্তু আমাদের দরকার f0, তাই আমি ফাংশনে এক্স এর জায়গায় 0 ইনপুট দিলাম এবং পাইলাম হচ্ছে আউটপুট আকারে 1 পাইলাম। এবার এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই থাকবে। তাহলে একবার যদি তোমার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কিন্তু আবার ই টু দি পাওয়ার 0 মানে কত হবে, এটা কিন্তু 1। ঠিক আছে, এটাকে যদি আমি আবার একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে দুইবার করলাম, একই জিনিসই আসবে ই টু দি পাওয়ার এক্স, এবং যদি আমি পরবর্তীতে এখানে 0 বসায় দেই আবার ই টু দি পাওয়ার 0 মানে কত 1। তাহলে আমি এটাকে লাস্ট একবার ডিফারেন্সিয়েশন করি, 3বার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এটা আসবে ই টু দি পাওয়ার এক্স, এবং 3বার ডিফারেন্সিয়েশন করার পরে যদি 0 করে দেই তাহলে ই টু দি পাওয়ার 0, যেটা মানে কত আসবে 1। এই যে মানগুলো আমরা পাইলাম এই মানগুলো আমরা নিয়ে গিয়ে কোথায় বসাবো, এই জায়গাটায় বসাবো। তাহলে এই জায়গাটা যদি বসাই ভাই তাহলে এটা আসবে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, এইটা মানে কত আসবে 1, বুঝছো, প্লাস এটাকে দিলাম কত এক্স, এটা মানে কত 1, প্লাস এইটাকে বললাম এক্স স্কোয়ার বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, এইটা মানে কত 1, প্লাস এইটাকে বললাম এক্স কিউব ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস আবার কত 1 আর কি। হ্যাঁ, দেখো মানটা বসায় দিই, যদিও 1 বসানো না বসানো তাহামরি কোনো ম্যাটার করে না, প্লাস ডট ডট এরকম চলতেই থাকবে আর কি। তার মানে আমরা চাইলেই কিন্তু ই টু দি পাওয়ার এক্স মানে কি নিতে পারি, আমরা চাইলেই কিন্তু ই টু দি পাওয়ার এক্স মানে নিতে পারি তোমার 1 প্লাস এটাকে বললাম এক্স প্লাস এক্স স্কোয়ার বাই কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এটা কিন্তু এরকম চলতেই থাকবে। আমি যদি ভুল না বলি অনেকেই আছে যারা ডিফারেন্সিয়েশন পড়ানোর সময় বা লিমিট পড়ার সময় ই টু দি পাওয়ার এক্সের এই ধারাটা ডিরেক্ট মুখস্থ করো আর কি। মুখস্থ করার কোনো দরকার নাই, তোমার যেটা মন চায় ই টু দি পাওয়ার এক্স দরকার, ই টু দি পাওয়ার এক্সের একটা ধারা বের করলা। তোমার যদি মনে হয় যে আমার সাইন এক্সের ধারা দরকার তাও বের করতে পারবা, হেল্প অফ হচ্ছে তোমার ম্যাকলোরিনের সিরিজ। তার মানে ই টু দি পাওয়ার এক্স মানে আমরা আজকে থেকে কি শিখবো, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই কত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এরকম চলতেই থাকবে। এটা হলো ম্যাকলোরিনের ধারা। আমি তোমাকে ম্যাকলোরিনের ধারার আর একটা এক্সাম্পল দেখাইতে চাই। এটা হচ্ছে আমরা সাইন বা কজ যে কোনো একটা নিলাম। প্রথমে আমরা ম্যাকলোরিনের ধারাটা নিব, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে রাখবা এটা তোমার যে কোনো একটা ফাংশন যাকে কিনা অনেকবার ডিফারেন্সিয়েশন করা যায়, এক্স এটাকে বললাম f0 অবশ্যই প্রাইম, প্লাস এটাকে আমরা দিব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ, এটা তোমার ডাবল প্রাইম 0, প্লাস এটাকে আমরা নিব তোমার এক্স কিউব ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল এফ, এইটা আমাদের ট্রিপল প্রাইম, তারপরে কত আসবে ট্রিপল প্রাইম, দেন ট্রিপল প্রাইম, তারপরে 0 এবং লাস্ট ওয়ান এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত 4 ফ্যাক্টোরিয়াল এফ, এইটা তোমার 4 বার 0 প্লাস ডট ডট চলতেই থাকবে। এইবার আমরা ফাংশন হিসেবে নিতে চাই তোমার কজ এক্সকে, তুমি বাকিগুলা নিজের মতো করে বের করবা। হ্যাঁ, তো আমি কজ এক্সকে নিলাম, তাহলে কজ এক্সকে যদি আমি নিই তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এইখানে আমরা নিলাম কত কজ এক্স, এবং এইটাকে যদি আমরা বলি f0 তাইলে পরে তোমার কত আসবে, এটা cos 0, এবং cos 0 মানে কত 1, বুঝছো। একবার ডিফারেন্সিয়েশন করব মানে একবার প্রাইম, cos হয়ে যাবে তোমার কত sin x, তবে সামনে আসবে কি একটা মাইনাস, এবং এমন অবস্থায় যদি আমরা কত একবার 0 নেই তাহলে মাইনাস কত আসবে, এটা sin 0 ডিগ্রি। এবার এটা মানে তো কত এমনিতেই লেখা যায় কত 0। আমরা যদি বলি f ডাবল প্রাইম কত 0 তাহলে মাইনাস sin x হয়ে যাবে তোমার কত মাইনাস cos x, এবং ডাবল প্রাইম করার পরে যদি আমরা 0 নেই তাইলে এইটা মানে পাবো -1। বারবার মান বসানোর দরকার নাই, কারণ এগুলো এমন না যে অনেক বেশি ডিফিকাল্ট টাস্ক, তুমি এটা এমনি পারো। এবারে আমরা 3 নাম্বার বার করব আর কি। তাহলে 3 নাম্বার বার যদি আমরা করি, প্রথমে 3 নাম্বার বার আগে একটু করো, যেমন এখানে আমরা এক্সটা মিস করে ফেলছি, দুইবার করার পরে যে এক্সটা, ওকে, তাহলে এফ এটা ডাবল প্রাইম এক্স ছিল ট্রিপল প্রাইম এক্স, তাহলে এটা মানে কত আসবে, এইটা মানে আবার আসবে তোমার কত প্লাস সাইন এক্স, এবং 3 নাম্বার বারে তুমি যদি আসলে 0 বসাও তাহলে কি পাবা জানো, তাহলে তুমি এখান থেকে পাবা সাইন 0 মানে আবার 0। তাহলে 4 নাম্বার বার করো, সাইন এক্স মানে যেন কত, সাইন এক্স মানে তোমার আসবে কত
সাইন এক্স মানে আসবে তোমার, এটা আসবে তো কত, শুধু কজ এক্স আসবে। ওকে, আর এটাকে যদি আমরা 4 নাম্বার বার করার পরে যদি 0 নিই তাহলে এটা পাবো কত, 1। ওকে, তাহলে দেখছো কজ এক্স ছিল, এটা করলে মাইনাস সাইন এক্স মানে মাইনাস কজ এক্সে করলে প্লাস সাইন এক্স পাবা, সাইন এক্সে করলে আবার কজ এক্স, পর্যায়ক্রমে মানগুলোও কিন্তু পাইছি। এই যে মানগুলো আমরা পাইলাম, এই মানগুলোই আমাদের এখানে বসানোর পালা। চলো বসিয়ে দিই। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে বাঁ দিকে কিন্তু আমাদের জায়গা পাইতেছে cos x ইজ ইকুয়াল টু, শুরুতে যেটা আছে f0 মানে কত, f0 মানে কিন্তু তোমার কত 1 প্লাস এটাকে দিলাম x f প্রাইম 0, তাহলে f প্রাইম 0 মানে কত, এটা তো 0ই, তাহলে এটা তোমার দিলাম কত 0 প্লাস এটাকে দিলাম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, এফ ডাবল প্রাইম মান বসাইছি, ডাবল প্রাইম 0 মানে কত, ডাবল প্রাইম 0 মানে -1, তার মানে এটাকে বললাম এটা -1 প্লাস এটা তোমার কত এক্স কিউব ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, এফ ট্রিপল প্রাইম 0 মানে কত, এটাও তো তোমার 0 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, এবং এই যে এটা মানে কিন্তু তোমার কত, এটা মানে হচ্ছে 1 প্লাস ডট ডট এরকম চলতেই থাকবে। সো ভাইয়া লাস্ট পর্যন্ত আমরা কি নিতে পারি দেখো, cos x ইজ ইকুয়াল টু দেখো 1 নিছি, এটা তো আমাদের আর থাকবে না তাই না, এটা আমাদের থাকবে না, তাহলে আমাদের কত এইটা থাকবে, তাহলে মাইনাস কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল। তুমি কি দেখতে পাচ্ছ এক্স এর পাওয়ার 1 তাহলে তার সাথে 0, এক্স এর পাওয়ার 3 তার সাথে 0, মানে কি cos x এর বেলায় বিজোড়গুলা থাকতেছে না, বিজোড়গুলা 0 হয়ে যাইতেছে। এই যে এক্স এর পাওয়ার 1 0, এক্স এর পাওয়ার 3 0, তাহলে আমরা এটা নিব, তারপরে কত, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। একইভাবে তাহলে কত আসবে, আবার আসবে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই কত 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম চলতেই থাকবে। তার মানে কি বুঝলাম, cos x এর বেলায় জোরগুলা প্রায়োরিটি পাচ্ছে, দেখছো এক্স স্কোয়ার, তারপরে এক্স টু দি পাওয়ার 4, তারপরে 6, তাহলে তারপর এক্স টু দি পাওয়ার 8, এবং চিহ্ন কেমনে আসবে, প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, ডট 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 এরকম চলতেই থাকবে আসলে। সো cos x মানে তাইলে ফাইনালি কি নেওয়া যায় বলো তো, cos x মানে আমরা চাইলে এখানে নিতেই পারি যে cos x ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই কত 6 ফ্যাক্টোরিয়াল। সো ব্যাপারটা কেমন দাঁড়াইতেছে, cos x ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই, এটা চলতেই থাকবে। তুমি যদি একইভাবে সাইন এক্সেরটা যদি করো তাহলে আর এটা নতুন করে লেখার কিছু নাই, তাহলে সাইন এক্সেরটা কি দাঁড়াবে, সাইন এক্সেরটা দাঁড়াবে তোমার এক্স মাইনাস এটা এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই কত, এটা 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই কত 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এরকম চলতেই থাকবে। কার বেলায়, এটা হচ্ছে যে তোমার সাইন এক্সের বেলায়, বুঝতে পারছি। তার মানে তুমি যদি এখন মনে করো ভাই সাইন এক্সেরটা কেমনে আসছে, আমি আর করে দিলাম না, কারণ এটা মূলত ডিফারেন্সিয়েশনের আলোচনা, জটিল সংখ্যার ওয়েলার আইডেন্টিটি জানার জন্য তোমার একটু দরকার, তাই আমি তোমাকে একটু ধারণা দিলাম আর কি। এখানে আর সাইন এক্স করাইলাম না, তুমি তোমার মতো করে সাইন এক্স এই সেম নিয়মে করবা, দেখবা যে তোমার এইটাই চলে আসছে আর কি। ওকে, আচ্ছা, তো আমরা এখানে যাব আর কি, গুরুত্বপূর্ণ ধারাতে যাব। তো গুরুত্বপূর্ণ ধারার বেলায় একটু খেয়াল করে দেখো যে আমরা কোন কোন ধারাগুলা জানলাম। আমরা একটু আগে জানলাম ই টু দি পাওয়ার এক্স, বুঝো ইজ ইকুয়াল টু তোমার 1 প্লাস এইটা তো তোমার কত এক্স প্লাস এইটাকে বললাম এক্স স্কোয়ার বাই কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইটা তোমার এক্স কিউব ডিভাইডেড বাই কত, এইটা 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এরকম চলতেই থাকবে। একটা ব্যাপার আমি তোমার সাথে একটু শেয়ার করি, এখানে ই টু দি পাওয়ারের উপরে দেখতেছো তুমি এক্স, ইর উপরে পাওয়ার দেখতেছো এক্স, তাই এখানে এক্স আসছে, এখানে আবার এক্স তার উপরে স্কোয়ার, এখানে এক্স তার উপরে কিউব, এখানে এক্স তার উপরে 4, মানে ই টু দি পাওয়ারের উপরে মানে ইর উপরে পাওয়ার এক্স না থেকে যদি ইর উপরে পাওয়ার তোমার কি বলো তো যেটাই থাক না কেন, তুমি ঘর বাড়ি আকাশ পাহাড় পর্বত যেটাই দাও না কেন, এই জায়গাগুলোতে কিন্তু তাই হবে। মানে আমি যদি এখানে তোমার যা দিব এখানেও তাই হবে, এখানেও তোমার এক্স্যাক্টলি তাই হবে, এখানেও কিন্তু তাই হবে আর কি, বুঝছো। মানে আমি যদি ই টু দি পাওয়ার ক দিতাম তাহলে এখানে ক হইতো, এখানে ক স্কোয়ার, এখানে ক কিউব, এখানে ক টু দি পাওয়ার 4, মানে ব্যাপারটা এরকমই হইতো আর কি।
এবারে আমরা কজ এবং সাইনের ধারাটা একটু লিখব। কজ এবং সাইনের ধারার জন্য আমরা কি দেখলাম, দেখো কজ মানে কত, কজ মানে 1 - x²/2। তার মানে আমি মোটামুটি কজ এক্সেরটা লিখে নিই। এই যে দেখো কজ এক্স, কজ এক্স ইজ ইকুয়াল টু তোমার কত 1 - এটা মানে x² কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে দিলাম কত x⁴ ডিভাইডেড বাই কত 4 ফ্যাক্টোরিয়াল। এরপরে কত আসবে, এরপরে আমাদের আসবে তোমার কত বলো তো -x⁶ কত 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এরকম চলতেই থাকবে। একইভাবে আমরা তোমার এখানে সাইন এক্সেরটাও একটু দেওয়ার চেষ্টা করি আর কি। চলো তাহলে সাইন এক্সের ধারাটা আসলে কেমন, সাইন এক্স মানে আসলে তোমার কত আসবে এক্স মাইনাস এটাকে বললাম x³ ডিভাইডেড বাই কত এটা 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে বললাম x⁵ ডিভাইডেড বাই কত 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x⁷ ডিভাইডেড বাই কত 7 ফ্যাক্টোরিয়াল ডট ডট চলতে আছে। এখন অনেকক্ষণ ধরে আমরা ধারা পড়তেছি, তোমার মনে হতেই পারে যে কমপ্লেক্স নাম্বারের সাথে এটার মিলটা আসলে কোথায়। আপনি তো ভাই ধারার ক্লাস করাইতেছেন, ব্যাপারটা এরকম লাগতেছে আর কি তোমার। কিন্তু তুমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাও, আমরা কোথায় এসে থামছিলাম, আমরা ওয়েলারস আইডেন্টিটি পড়তে চাচ্ছিলাম আর কি। যেখানে ওয়েলারের আইডেন্টিটি মানে হচ্ছে যে তোমার cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা নিছো তাই cos থিটা, cos এক্স প্লাস আই সাইন এক্স ব্যাপারটা একই, e⁻i থিটা। তাহলে কি আমরা একটা কাজ করতে পারি না যে cos থিটাটা ঠিকই আছে, সাইন থিটার সাথে কি গুণ আই গুণ, বা সাইন এক্সের সাথে কি গুণ, সাইন এক্সের সাথে তোমার কত আই গুণ হয়ে গেছে। তো চলো তো এটার সাথে একটা আই গুণ করে দেখি যে কি ঘটে। তাহলে এটার সাথে যদি আমরা আই গুণ করি, এই যে এটার সাথে যদি আমরা আই গুণ করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে জানো, ব্যাপারটা যেটা দাঁড়াবে, আমরা এটা আই গুণ করব জাস্ট, তাহলে আই গুণ করলে যেটা হবে এটা তোমার সাইন এক্স না থেকে এটা হয়ে যাবে তোমার কত আই সাইন এক্স, বুঝো ভালো করে, ইজ ইকুয়াল টু আই এক্স। তাহলে এটা হয়ে যাবে তোমার আই দিয়ে গুণ করো আই এক্স মাইনাস এটাকে আই দিয়ে গুণ করো এটা হয়ে যাবে আই, এটা তোমার কত x³ ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল আই দিয়ে গুণ করো প্লাস এইটাকে বললাম আই, এটা x⁵ ডিভাইডেড বাই কত 5 ফ্যাক্টোরিয়াল আই দিয়ে গুণ করো তাহলে মাইনাস এটাকে বললাম আই, x⁷ ডিভাইডেড বাই কত এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এরকম দেখো চলতে আছে। তার মানে আমরা কিন্তু মোটামুটি তোমার যদি আই দিয়ে গুণ করে দেই তাহলে আই দিয়ে গুণ করলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াইতেছে আই সাইন এক্স, সবাইকে আমরা মোটামুটি আই দিয়ে গুণ করলাম। এবার আবার ব্যাক করি, ওরা আমাদেরকে কি বলতেছে, ওরা আমাদেরকে বলতেছে যে এই কজের সাথে আই যে সাইন থিটা তো তুমি পাইলা তাদেরকে কি করে দিতে বলছে, যোগ করে দিতে বলছে। তো আমরা যোগ করে দিই, দেখো এই যে মোটামুটি যদি আমরা এখানে তোমার কি বলো তো এটার যোগটা যদি করে ফেলি তাহলে আমরা কি পাবো, চলো লিখে নিই। তাহলে এখানে আমরা পাবো তোমার cos x প্লাস আই সাইন এক্স, বা তুমি থিটাতে লিখলে তাহলে তো cos থিটা প্লাস আই সাইন থিটা পাইতা, ইজ ইকুয়াল টু, হ্যাঁ লেখো এই জায়গাটায় কত আমরা 1 নিলাম, তারপরে কত প্লাস এইটাকে আমরা বললাম এটা হচ্ছে কত আই এক্স মাইনাস কত এটা হচ্ছে যে তোমার x² ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, এরপরে কত মাইনাস এটাকে দিলাম আই, এটা কত x³ ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এই যে x⁴ কত বলো তো x⁴ ডিভাইডেড বাই কত এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এরপরে তোমার কত এটা তো আমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি সামনের দিকে কত বলো তো প্লাস আই যদি নিই তাহলে x⁵ ডিভাইডেড বাই কত 5 ফ্যাক্টোরিয়াল এরকম চলতেই থাকবে, একটা ধারার মতো নিলাম। এবং এই জায়গাটাকে আমরা একটু মার্ক করতে চাই, মোটামুটি আমরা এখান থেকে যে লাইনটা পাইলাম এটা হচ্ছে তোমার দেখো এটা তো চলমান একটা ধারা, এটাকে আমরা আমাদের মতো করে এই পর্যন্ত মার্ক করে দিলাম। তুমি চাইলে এটাকে 1 নাম্বার সমীকরণও দিতে পারো, cos x প্লাস আই সাইন এক্স মানে এরকম একটা ধারা পাওয়া গেল। এখন ওয়েলারের থিঙ্কিংটা কি ছিল, ওয়েলারের থিঙ্কিংটা ছিল যে এই যে cos x প্লাস আই সাইন এক্স, একটু বোঝো ভালো করে, ওয়েলারের থিঙ্কিংটা এরকম ছিল যে cos x প্লাস আই সাইন এক্স করে যেই মানটা পাওয়া যাইতেছে এই মানটা কিন্তু তোমার কার সাথে মিলে যাচ্ছে, এই মানটা কিন্তু তোমার e⁻i থিটার সাথে মিলে যাওয়ার একটা চান্স আছে। এখন e⁻i থিটার সাথে মিলে যাওয়ার যে চান্সটা আছে সেটা তাহলে কি e⁻x তো কি হয় এটা তো আমরা জানি। এবার একটু দেখার ট্রাই করব যে তাহলে e⁻ix মানে তাইলে আসলে কত। আমি কি বললাম একটু আগেই তোমাকে যে ভাই এখানে পাওয়ার হিসেবে তুমি যাই দিবা সেটা একবার এখানে চলে আসবে, মানে 1 প্লাস এই যে দেখো পাওয়ার হিসেবে আমি যাই দেই না কেন
ও 1 প্লাস এই পুরাটা তোমার চলে আসবে কোথায়, ঠিক এই জায়গাটায় আই এক্স প্লাস এই পুরাটার উপরে কত আসবে স্কোয়ার, তার মানে কত আই এক্স তার উপরে কত স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আবার কত আসবে, এটা হচ্ছে আই এক্স তার উপরে কিউব ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আবার কত আই এক্স টু দি পাওয়ার কত 4 পুরাটা নিচে চলে আসবে 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলতেই থাকবে, বাস নিলাম। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো আর কি, ক্যালকুলেশন করবো মানে সিম্পলিফাই করবো আর কি। তো ই টু দি পাওয়ার এইটাকে বললাম এটা আই এক্স ইজ ইকুয়াল টু ভাই 1 প্লাস এইটাকে দিলাম তোমার কত আই এক্স, বুঝছো এইখানে তুমি আই স্কোয়ার পাবা, এইখানে তুমি আই স্কোয়ার পাবা, তো লিখে নাও এখানে তুমি যদি লাইন বাড়াও তাহলে আই স্কোয়ার এটা কত আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে দিলাম আই কিউব, এটা তোমার কত এক্স কিউব ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে দিলাম আই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। চাইলে তুমি এই লাইন আরও বাড়াইতে পারো। এখন আমরা এর ঠিক পরবর্তীতে যদি এই লাইনটা একটু লিখি আর কি, দেখো তো ই টু দি পাওয়ার, খেয়াল করো এটা তোমার কত ই টু দি পাওয়ার, এটা হচ্ছে তোমার কত আই এক্স ইজ ইকুয়াল টু আমি কি নিতে পারি 1, এই যে দেখো নিলাম তোমার কত 1 প্লাস এইটাকে বললাম এটা হচ্ছে আই এক্স আই স্কোয়ার মানে কত -1, অনেকবার বলছি আর কি যে কমপ্লেক্স নাম্বার পড়ার সময় যেখানে আই স্কোয়ার দেখবা বসাবা -1, তাইলে -1 যদি বসাও তার মানে এটা কিন্তু তোমার চলে আসবে এক্স স্কোয়ার বাই কত 2 ফ্যাক্টোরিয়াল আই কিউব মানে কত মাইনাস আই, এটা তোমার এক্স কিউব বাই কত 3 ফ্যাক্টোরিয়াল এবং আই টু দি পাওয়ার 4 মানে কিন্তু 1, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলতেই থাকবে। তুমি যদি ভালো করে এই জায়গাটাকে অবজার্ভ করার চেষ্টা করো তাহলে পরে যেই জিনিসটা দেখতে পাওয়া যাইতেছে ভাই এরা দুইজন কিন্তু তোমার বেসিক্যালি কি হয়ে গেছে, ভালো করে তাকাও ইকুয়াল কেন, এই যে দেখো 1 এই যে 1 আই এক্স, এই যে দেখো আই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস আই এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 বাই কত 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা আসলে এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন দেই তাহলে 1 আর 2 নাম্বার ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের ডান পক্ষটা ইকুয়াল হয়ে গেছে, সুতরাং বাম পক্ষ এমনিতেই ইকুয়াল হয়ে যাবে আসলে, অর্থাৎ আমরা যদি এই দুটাকে কম্বাইন করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি ই টু দি পাওয়ার কত আই এক্স ইজ ইকুয়াল টু কত এই যে কজ এক্স প্লাস কত এইটা হচ্ছে যে তোমার কত আই কত সাইন এক্স, বুঝো ভালো করে, মানে ই টু দি পাওয়ার এটা তোমার আই থিটা ইজ ইকুয়াল টু এইটা কজ থিটা প্লাস কত এইটা কিন্তু তোমার আই সাইন থিটা, এইটাই হচ্ছে আমাদের ওয়েলার্স আইডেন্টিটি। আই হোপ যে পুরো ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়েছে আর কি, কেন এই ব্যাপারটা ঘটে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করছি আর কি। সুতরাং ই টু দি পাওয়ার আই থিটা কজ থিটা প্লাস কত আই সাইন থিটা আমি আমার মতো করে লিখছি, যেটা যেখানে দরকার ধারাটা ম্যাকলোরিন থেকে কিভাবে আসছে পুরোটাই আগে তোমাকে বুঝাই নিছি যে ধারাগুলোর সাহায্যে কিভাবে ওয়েলার্সের আইডেন্টিটি পর্যন্ত যাওয়া যায়, ই টু দি পাওয়ার আই থিটা কজ থিটা প্লাস আই সাইন থিটা এই পর্যন্ত আমার মনে হয় যে কারো কোনো ডাউট নাই। ওকে, তবে এখান থেকে তুমি একটা কাজ করতে পারো আর কি, এইটা একটু নিজের মতো করে লিখে নিতে পারো, এইটা এই 1 আর 2 নাম্বারটাকে আমরা যোগ করে কিছু কাজ করতে পারি। কীরকম, সেটা হইতেছে যে তোমার এই যে দেখো এই দুটাকে যদি তুমি যদি যোগ করো তাহলে বাঁ দিকে কি পাবা ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কত আই থিটা ইজ ইকুয়াল টু এদের দুইজনকে কেটে দিলে কজ থিটা মানে তোমার চলে আসবে 2 কজ থিটা। শুধু কজ থিটা মানে তাইলে কি লেখা যায় একটু খেয়াল করে দেখো তো, শুধু কজ থিটা মানে তাহলে আমরা চাইলে লিখতেই পারি কজ থিটা মানে তোমার ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই কত 2, দ্যাট মিন্স আমরা আসলে তোমার এখান থেকে এটাকেও একটা ফর্মুলা আকারে লিখতে পারি যে কজ থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2। যদি তুমি ইন্টিগ্রেশনের প্লেলিস্ট দেখো তাহলে ইন্টিগ্রেশনের অ্যাডভান্স প্লেলিস্টে এইটা দিয়ে আমি তোমাকে অঙ্ক করে দেখাবো আর কি, যদি ইনশাল্লাহ বাইসে থাকি। দেখো
তাহলে তখন তুমি বুঝবা যে cos থিটা ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2 এই প্লেলিস্টে মানে এইটা দিয়ে যে অঙ্ক করা যায় আসলে এটা তুমি তখন বুঝবা। সো এটা মাথায় রাখো আর কি, যদি তুমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও তাহলে তো এটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, আমরা ওয়াইলারের আইডেন্টিটি দেখলাম এবং কনফার্ম হইলাম আসলেই ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কজ থিটা প্লাস কত আই সাইন থিটা। যদিও বা এটাকে গ্রাফ দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, তবে অনেকেই আসি আর কি আমরা যেহেতু গ্রাফ এত ভালো বুঝি না সেই জন্য হয়তো বা দেখা গেল যে এইটা দিয়ে হয়তো আমরা বুঝবো না আর কি, এই জন্য আমি গ্রাফের ব্যাপারটা আপাতত স্কিপ করলাম। বাট কারো যদি দেখতে ইচ্ছা করে তাহলে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাকে পরবর্তী কোনো একটা ক্লাসে হয়তো গ্রাফ দিয়ে বুঝাই দিব যে ওয়াইলার্স আইডেন্টিটি ই টু দি পাওয়ার আই থিটা এটা যে এক্স্যাক্টলি কজ থিটা প্লাস আই সাইন থিটার ইকুয়াল আর কি। তো যাই হোক, তার মানে এই যে আমরা এটা শিখলাম, আমরা যেন কোথায় ছিলাম, এইখানে যে ই টু দি পাওয়ার আই থিটা মানে কজ থিটা প্লাস আই সাইন থিটা। এই যে এতক্ষণ ধরে যে আমি ওয়াইলারের আইডেন্টিটিটা পড়লাম, কেন পড়লাম, কিসের জন্য পড়লাম, তখন আমার মনে হলো আচ্ছা আমাদের আজকের দিনের টপিকের নাম যেন কি ছিল, ও আচ্ছা আমাদের আজকের দিনের টপিকের নাম তো ছিল হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের পোলার আকার। আর কমপ্লেক্স নাম্বারের পোলার আকারের সাথে এটার কি সম্পর্ক, এত কাহিনী করে কেন পড়লাম, তখন আমার মনে হলো যে আরে এই যে কমপ্লেক্স নাম্বারের যে 3 নাম্বার আকারটা এটা তো আমাদের পরিচিত, এই যে কজ থিটা প্লাস কত ভাইয়া আই সাইন থিটা, এটা মানেই তো আমি একটু আগে প্রমাণ করলাম যে এটা মানে ই টু দি পাওয়ার কত আই থিটা, সামনে আছে কত আর, এবং এটাকে বলা যায় জেড। তার মানে আমরা চাইলে জেডকে বা কমপ্লেক্স নাম্বারকে এভাবেও প্রকাশ করতে পারি, এটাও কিন্তু কমপ্লেক্স নাম্বারের পোলার আকারই বলা যায়, কারণ এটার মধ্যেও আর আছে এবং থিটা আছে। রিমেম্বার দ্যাট, ভুলে গেলে চলবে না যে এখানে আর এবং থিটাটা কি রিপ্রেজেন্ট করে, এখানে আর মানে কিন্তু ভাই সে আমাদের চিরসেনা মডুলাস, ভুলে গেলে চলবে না, এবং থিটাকে ভুলে গেলেও চলবে না, থিটা মানে কিন্তু তোমার আর্গুমেন্ট। তুমি উপরে আর্গুমেন্টের ক্লাস দেখতে পাবা, কোন চতুর্ভাগে আর্গুমেন্টের মান কত, এটা কিন্তু তোমার এখান থেকে বোঝা দরকার। তার মানে আমরা কি বুঝলাম যে কমপ্লেক্স নাম্বারের পোলার আকার, অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা তোমার কি কার্তিসীয় আকারে প্রকাশ করি কেমন হবে, পোলার আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে কত আর কজ থিটা প্লাস কত আই সাইন থিটা, যে জায়গায় আমরা মান বসাইতে পারি ই টু দি পাওয়ার আই থিটা এবং জেড ইকুয়াল আর ই টু দি পাওয়ার আই থিটা। যত জটিল প্রবলেম আছে, যত জটিল সমস্যা আছে সব সমাধান করতে পারবা কি দিয়ে, জেড ইকুয়াল আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে মাথার মধ্যে এটা রেখে দাও, এটার কখন কাজ আসবে আমরা বলবো আর কি। ওকে, চলো আমরা চলে যাব তোমার ঠিক এই জায়গাটায়। আমরা তো গুরুত্বপূর্ণ ধারাটা দেখেই ফেললাম আর কি। ওকে, তো এবার একটু এই টপিকটা দেখো, যদিও বা এটা আমাদের চ্যাপ্টারের সাথে রিলেটেড কিন্তু বইয়ে নাই আর কি, এটা আমাদের জানা দরকার। এখানে উপরে একটা লাইন দেখতে পাচ্ছ, মোস্ট বিউটিফুল ইকুয়েশন ইন ম্যাথমেটিক্স, নট দ্যাট ম্যাথমেটিক্স, পুরো সায়েন্সের মধ্যে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো আর কি, বায়োলজি বলো, পুরো সায়েন্সের মধ্যে সবচাইতে সুন্দর সমীকরণ ধরা হয় হচ্ছে তোমার এইটাকে। সেই সুন্দর সমীকরণটা কি আমরা একটু দেখার ট্রাই করব। আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু তোমার কত কজ থিটা প্লাস এইটাকে আমরা বলি আই সাইন থিটা। ওকে, এটাকে শুধু বিউটিফুল ইকুয়েশনই বলা যায় না, এইটাকে বলা যায় ম্যাথমেটিক্সের থিওরি অফ এভরিথিং, এইটাকে বলা যায় ম্যাথমেটিক্সের থিওরি অফ এভরিথিং। ঠিক আছে, তো আমি একটু লিখেই দেই, এটাকে বলা যায় ম্যাথমেটিক্সের থিওরি অফ, এটাকে বলা যায় ম্যাথমেটিক্সের থিওরি অফ এভরিথিং। ঠিক আছে, আচ্ছা এখন এই থিওরি অফ এভরিথিং শুধু ম্যাথমেটিক্সের বেলায় আছে, থিওরি অফ এভরিথিং ফিজিক্সের বেলায় নাই আসলে। ফিজিক্সের বেলায় খুবই চেষ্টা করতেছে তারা বের করার জন্য আর কি। তুমি ফিজিক্সে দেখবা ই শ্রোডিঞ্জার নামে একজন পদার্থবিদ আছে আর কি, যিনি কোয়ান্টাম, যাকে বলা হয় ফাদার অফ ওয়েভ মেকানিক্স আর কি, তরঙ্গ বলবিদ্যার জনক বলা হয় ওনাকে। তো ওনার একটা থিওরি আছে এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি তোমরা সবাই জানো আর কি, তো বা ব্ল্যাক হোল থিওরি আছে আসলে। এই সবগুলো থিওরিকে যদি কম্বাইন করা যাইতো তাহলে এটা ফিজিক্সের বেলায় থিওরি অফ এভরিথিং পাওয়া যেত আসলে। কিন্তু দেখা গেল যে ব্ল্যাক হোলের বেলায় কেউ মানে, কেউ আবার এটার বেলায় মানে, এরকম অনেক কন্ট্রোভার্সি আছে। কোনো একদিন টাইম পাইলে হচ্ছে যে তোমার পড়ানো যাবে আর কি। যদিও বা ফিজিক্সের বেলায় থিওরি অফ এভরিথিং একটা নাম আছে, নাম হচ্ছে স্ট্রিং থিওরি। এই যে ধরো আমার ম্যাথে এখন এমফিল চলতেছে আর কি, মাস্টার্স অফ ফিলোসফি, এখানেও আমাদের স্ট্রিং থিওরি পড়ার একটা সুযোগ থাকে বা থিওরি অফ রিলেটিভিটি পড়ার
সুযোগ থাকে। তো সেই সুবাদে যদি কখনো তোমার হচ্ছে জানার জন্য হয়তো বা কোনো এক টাইমে যদি সময় পাওয়া যায়, তাহলে হয়তো তোমাকে আমি থিওরি অফ বা স্ট্রিং থিওরিটা হয়তো বা বোঝানোর ট্রাই করবো যে স্ট্রিং থিওরিটা বেসিক্যালি কী, ঠিক আছে। তো যাই হোক, আপাতত আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যেই থাকি আর কি। তো e⁻i থিটা কজ থিটা প্লাস কত i সাইন থিটা। এবার এখানে থিটার মান তুমি চাইলে যে কোনো কিছু অ্যাজুম করে নিতে পারো। থিটা মানে 0 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। তো যদি আমাদের থিটা ইজ ইকুয়াল টু কখনো তোমার পাই হয়ে যায় ভাই, তাহলে পরে আমরা e⁻, এটা হচ্ছে যে তোমার i পাই ইজ ইকুয়াল টু এইটাকে আমরা বলবো তোমার কত কজ, একবারই মান বসায় দিই, থিটা আর বসানোর দরকার নাই, এটাকে আমরা বলবো কজ পাই প্লাস এইটাকে আমরা বললাম আই, এটা তো আমাদের সাইন পাই। আমরা যদি 180-র কথা বলি তাহলে কিন্তু সাইন 180 ডিগ্রির মান কিন্তু তোমার 0 চলে আসবে, আর কজ 180 ডিগ্রির মান চলে আসবে তোমার -1, এটা তো তোমার চলে আসবে কত বলো তো 0। এই যে জায়গাটা আছে যেটাকে আমরা বলতেছি e⁻i পাই কম্বাইন করো প্লাস 1 ইজ ইকুয়াল টু কিন্তু তোমার কত আসবে ভাই 0। এই জায়গাটাকে আমরা বলতেছি যে ম্যাথমেটিক্সের থিওরি অফ এভরিথিং, এটাকেই বলা যায় হচ্ছে পৃথিবীর সুন্দরতম সমীকরণ e⁻i পাই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। প্রশ্ন হচ্ছে এটার লজিকটা কি, এটাকে কেন সবচেয়ে সুন্দর ইকুয়েশন বলা যায়। তবে টাইম পেলে তোমাকে এটাও প্রায় কয়েক ঘন্টা ধরে বর্ণনা করে দেখানো যাবে এটা আসলেই সুন্দরতম সমীকরণ। ওই যে বললাম আমার জায়গা থেকে একটা রেস্ট্রিকশন আছে, তুমি একাডেমিকের মধ্যে আসো, আপাতত আমরা এগুলোই পড়ার চেষ্টা করি, যদি কখনো অনেক টাইম পাওয়া যায় তখন এগুলো আলোচনা করা যাবে। তো আমি তারপরে শুধু একটু বলি, সুন্দর ইকুয়েশন বলার বেশ কিছু লজিক্যাল রিজন আছে। কীরকম, এইখানে যে আছে এটা একটা অমূলদ নাম্বার আর কি, এটা আমরা সবাই জানি, এবং এটা তো একটা অমূলদ তো বটি, এবং এইটাকে কিন্তু বলা যায় এক্সপোনেনশিয়াল গ্রোথ বা ওয়াইলার গ্রোথ আর কি, ঠিক আছে। সো ডেফিনেটলি তো মানুষের আলোচনার একটা কেন্দ্রবিন্দু। আই কিন্তু পুরো একটা আলাদা জগৎ, যেটাকে আমরা বলি হচ্ছে যে তোমার ইমাজিনারি জগৎ, বুঝতে পারতেছো। তার মানে তো নিজেই ইউনিক, আই তো আরও ইউনিক। আর পায়ের কথা আর কি বলবো, পাই তুমি এখানে দেখবা যে আমার এই ভিডিওগুলোর প্লেলিস্টে একটা ভিডিও দেওয়া আছে হিস্ট্রি অফ পাই, ওই ভিডিওটা দেখলেই বুঝবা পায়ের ইম্পর্টেন্স কত বেশি। আমি আর নতুন করে কিছু না বলি, তাহলে এই যে দেখো পায়ের জন্য আমরা পাই ডেও পালন করে থাকি আসলে। এবং 1 এটা তো খুবই হিস্ট্রিক্যাল একটা ব্যাপার আসলে। 1 এটা আসলে মৌলিক কি মৌলিক না, নাকি সহমৌলিক, এটাতে কি করা যায় যায় না, এইটা অনেক কারণ আছে আসলে। তার মানে মোটামুটি এখানে উনি যে লেটারগুলো ব্যবহার করছে আর কি, প্রত্যেকটা লেটারই খুবই ইউনিক। দ্যাটস ওয়াই এটাকে আসলে বলা হইতেছে যে পৃথিবীর সুন্দরতম ইকুয়েশন, মানে যতগুলা আলোচনাযোগ্য বিষয়বস্তু তাদের সবাইকে মিলে মূলত উনি একটা ইকুয়েশন দেওয়ার চেষ্টা করছে আসলে। যাই হোক, এখানে শূন্য আছে, সেটা নিয়ে আর নাই বললাম, শূন্যকে প্রথমে স্বীকৃতি দেওয়া হয়নি আর কি, পরবর্তীতে দেখা গেল যে শূন্য দিয়ে একটা আলাদা জগতই তৈরি করা যাইতেছে, যেটাকে আমরা বলি হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। তুমি হয়তো আইসিসিতে পড়ে ফেলছো, খুবই হিস্ট্রিক্যাল একটা ব্যাপার আসলে এটা। যাই হোক, তাহলে আমাদের যতটুকু জানা দরকার আমরা মূলত এটা জানবো, এটাতে অঙ্ক দরকার আমাদের। e⁻i থিটা ইজ ইকুয়াল টু কজ থিটা প্লাস তোমার কত i সাইন থিটা। এইবার এই যে আমি এই জিনিসটা পড়লাম, এই জিনিসটা পড়ার পরে তো আমার এখান থেকে কি বলতো একটা আউটপুট দরকার, যে ভাই এগুলো পড়লাম কেন। তো এখানে দেখো একটা টপিক দেওয়া আছে মডুলাসের বিশেষ পয়েন্ট। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যে টপিকগুলো আমরা হয়তো বা জানার জন্য পড়ছিলাম, এই যে উপরে দেখতেছো মডুলাসের বিশেষ পয়েন্ট, এটা কিন্তু তোমার জানার জন্য নয়, এটা কিন্তু ভাই আমাদের কাজের টপিক, এটা কিন্তু অ্যাডমিশনে এবং একাডেমিকে প্রচুর পরিমাণে হেল্পফুল একটা ব্যাপার। তো চলো এটা আমরা আলোচনা করে ফেলি। মডুলাসের বিশেষ পয়েন্ট আর কি, এটার মানে কি, চলো আমি তোমাকে একটা অঙ্ক করতে দিই। জেড ইকুয়াল তোমাকে বললাম 2 প্লাস এটাকে নিলাম 3i, এটার জন্য মডুলাস বের করো। তুমি কিন্তু বলবা যে ভাই এটা তো খুবই সহজ একটা অঙ্ক, আর মানে রুট ওভার বাস্তব অংশ তার উপরে স্কোয়ার প্লাস অবাস্তব অংশ তার উপরে স্কোয়ার, খুবই সিম্পল জিনিস। তো বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো তো, এটার সাথে 1 প্লাস 4i নাও, এখন বের করো তো। তুমি বললো যে ভাই খুবই সিম্পল, আমি আগে এই দুটাকে গুণ করব, গুণ করে সিম্পলিফাই করে যা পাবো তার জন্য রুট ওভার বাস্তব অংশ তার উপরে স্কোয়ার প্লাস অবাস্তব অংশ তার জন্য স্কোয়ার নিব। তখন বললাম যে ঠিক আছে, তাহলে আর একটা কাজ করো তো, এটার জন্য মডুলাস বের করো তো। এখানে তুমি নাও হচ্ছে যে তোমার 3 প্লাস এটা হচ্ছে 2i, এটার জন্য মডুলাস নাও তো। বললো যে ভাই প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ, দেন যা রেজাল্ট পাবো তার সাথে আবার একটা গুণ। বললাম যে ঠিক আছে, তাহলে তার সাথে আবার এটা নাও তো, যে 4 প্লাস এটা হচ্ছে যে 5i,
এবার সবার জন্য মডুলাস বের করো। তুমি যদি এখন মনে করো আমি আবার গুণ করে করে আগাবো, তাহলে কিন্তু প্যারা খাবা। কীরকম প্যারা খাবা আমি তোমাকে বুঝাই। তুমি কি করতেছো, প্রথমটার সাথে দ্বিতীয়টার গুণ করতেছো, তাতেই তোমার লাগবে মোটামুটি 1 মিনিট। আবার যা পাবা তার সাথে গুণ করবা এইটার, আবার যা পাবা তার সাথে গুণ করবা এটার। কেউ যদি তোমাকে আরও একটা অ্যাড করে দেয় তাহলে তো প্যারা খাবা। দেন এই সবগুলোকে গুণ করে তুমি যা পাইতেছো তার জন্য বের করবা আর, মানে রুট অফ আর, এই যে এত বড় মডুলাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা বাস্তব অংশ তার উপরে স্কোয়ার, অবাস্তব অংশ তার উপরে স্কোয়ার, এবং যে চতুর্ভাগে পড়বে সেই অনুযায়ী তুমি আবার এখানে কি থিটার একটা মান বসাইলা। তো এটা তো আসলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার আর কি। তো আমরা চাইলে এটাকে মিনিমাইজ করতে পারি। কেমনে? এই ওয়াইলারের যে আইডেন্টিটি তার সাহায্যে এটাকে মিনিমাইজ করতে পারি। কীরকম? মনে করো আমাদের এখানে কমপ্লেক্স নাম্বারগুলো কিসে দেওয়া আছে? এক্স প্লাস আই ওয়াই প্যাটার্নে দেওয়া আছে। তো আমি একটা কাজ করি, আমি ধরে নিলাম আমার কাছে অনেকগুলো কমপ্লেক্স নাম্বার আছে, Z1, Z2 এবং Z3 এবং এটাকে বললাম Z4। দেখছো আমার কাছে কমপ্লেক্স নাম্বার আছে 4টা। এই 4টা কি আকারে আছে? গুণ আকারে আছে। একটু আগে আমি চিন্তা করতেছিলাম যে প্রথমটার সাথে দ্বিতীয়টাকে গুণ করব, দ্বিতীয়র সাথে 3 নাম্বারটাকে গুণ করব, এবং 3-এর সাথে হচ্ছে কত? 4 নাম্বারটাকে গুণ করব। এই যে 4টা হচ্ছে যে আমরা গুণ করার পরে যে সিম্পলিফাই করে যে রেজাল্টটা পাবো, দেন তার জন্য মডুলাস, তার জন্য আর্গুমেন্ট বের করবো। এটা আমাদের একটা সিম্পল থিঙ্কিংয়ের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, কিন্তু আমি চিন্তা করলাম যে না, জটিল সংখ্যা 4টা গুণগুলো তো অনেক টাইম লাগবে, আমি কিন্তু এই টাইমটা মিনিমাম করতে পারি। কেমনে? এইদিকে তাকাও। এই কমপ্লেক্স নাম্বারটা মানে আমি ধরে নিলাম এটা মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই আকারে লিখবো না, আমি কি লিখবো? আর ই টু দি পাওয়ার, এটা হচ্ছে আই থিটা। তবে এটা যেহেতু প্রথম কমপ্লেক্স নাম্বার তাই এই যে এটা দিলাম, বাস ব্র্যাকেট ক্লোজ। এটাকে আমরা বললাম এটা হচ্ছে আর টু ই টু দি পাওয়ার, এটা হচ্ছে কত? আই, এটা কত? থিটা 2। একইভাবে এটাকে আমরা বললাম আর থ্রি ই টু দি পাওয়ার, এটা হচ্ছে আই, এটা কত? থিটা 3। একইভাবে এটাকে আমরা বললাম তোমার কত? আর 4 ই টু দি পাওয়ার, এটা হচ্ছে যে তোমার আই কত? থিটা 4। দেখছো আমি কয়টা কমপ্লেক্স নাম্বারকে গুণ করছি? 4টা। বুঝো ভালো করে, তারপরে আমরা দেখি যে তুমি কতটুকু বুঝতে পারো। জেড ইকুয়াল, এখানে দেখো আমি R1কে নিলাম, R2কে এক জায়গায় নিলাম, R3কে এক জায়গায় নিলাম, এবং R4কে এক জায়গায় নিলাম। ওকে, আর এদেরকে আবার এক জায়গায় নিলাম, ইগুলাকে ই টু দি পাওয়ার আই থিটা 1, থিটা মানে কিন্তু আর্গুমেন্ট। হ্যাঁ, ই টু দি পাওয়ার আই থিটা 2, এটা মানে আর্গুমেন্ট। ই টু দি পাওয়ার আই থিটা 3, যেখানে 3 নাম্বারটার আর্গুমেন্ট, এবং ই টু দি পাওয়ার আই কত? এটা হচ্ছে থিটা 4। একটা ব্যাপার খেয়াল করে দেখো, বাঁ দিকটা আমি ঠিকই রাখলাম, এটা মানে কত? এটা মানে নিলাম তোমার R1, এটাকে বললাম R2, এটাকে বললাম R3, এটাকে বললাম R4। বাস এই জায়গাটা একটু দেখো তো, সবগুলার বেস কিন্তু ই ই ই ই। তাহলে বেস যদি সবগুলার জন্য সেম হয়, বেস যদি সবগুলার জন্য সেম হয়, তাহলে পাওয়ারটা কি আকারে আসবে? পাওয়ারগুলা কিন্তু যোগ হবে। তাহলে আই থিটা 1 প্লাস এটাকে বললাম থিটা 2 প্লাস এটাকে বললাম থিটা 3 প্লাস এটাকে বললাম থিটা 4। একটা মজার ব্যাপার খেয়াল করো তো, আমরা জানি জেড মানে আসলে কত। জেড মানে আমি যদি তোমার নিতে চাই আর, নিতে চাই ই টু দি পাওয়ার আই, এটা কত? থিটা। একটা মজার ব্যাপার দেখো তো, এই 4টা কমপ্লেক্স নাম্বারকে গুণ করার পরে যে আর টোটালটা পাওয়া যাইতেছে, মানে মোট যে মডুলাস, সেটা মানে কি এই 4 জনকে আলাদা আলাদা করে গুণফল করলে যে মান পাওয়া যাবে তার সমান লাগতেছে। আর আর্গুমেন্ট মানে তো থিটা টোটাল আর কি। তাহলে থিটা টোটাল মানে কত? এই যে আই, এটা থিটা 1, থিটা 2, থিটা 3, থিটা 4, এই 4টাকে যোগ করলে যেই মান পাওয়া যাবে মূলত এটা কিন্তু তোমার থিটা টোটাল। তার মানে কি আমরা বলতে পারি না যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের বেলায় ওই একটা কমপ্লেক্স নাম্বারের বদলে যদি অনেকগুলা কমপ্লেক্স নাম্বার কি আকারে থাকে, অনেকগুলা কমপ্লেক্স নাম্বার যদি তোমার কোনো কারণে গুণ আকারে থাকে, তাহলে সবার জন্য এই যে তুমি আলাদা আলাদা করে আগে গুণ করে তারপরে মডুলাস, তারপরে আর্গুমেন্ট বের করতে। বাট এইবার কি আমি একটা কাজ করতে পারি, সবগুলা যতগুলাই নাও না কেন মডুলাস মানে লেখা যাবে হচ্ছে যে তোমার
প্রত্যেকটার আলাদা আলাদা করে গুণফলের মডুলাসগুলা নিলেই তুমি মোট মডুলাস পাবা। আর আর্গুমেন্ট কথাটার মানে দাঁড়াইতেছে এতগুলাকে গুণ করার দরকার নাই, প্রত্যেকটার আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে যোগ করলেই টোটাল আর্গুমেন্ট পাওয়া যায়, আর প্রত্যেকটার আলাদা আলাদা করে মডুলাস বের করে গুণ করলেই টোটাল মডুলাস পাওয়া যায়। বুঝতে পারছি? তার মানে আমি কি বলতে পারি না যে যদি অনেকগুলা কমপ্লেক্স নাম্বার এখানে তোমার কি বলো তো, যদি অনেকগুলা কমপ্লেক্স নাম্বার গুণ আকারে দেওয়া থাকে, বুঝো ভালো করে, যদি অনেকগুলা কমপ্লেক্স নাম্বার গুণ আকারে দেওয়া থাকে তাহলে আমরা মডুলাস মানে কি নিতে পারি, দেখো আর আর মানে নিতে পারি তোমার কত, প্রথমটা, তারপরে নিতে পারবো দ্বিতীয়টা, তারপরে নিব 3 নাম্বারটা, এটাকে নিব 4 নাম্বারটা, ডট ডট এরকম চলতেই থাকবে আর কি। যদি তোমাদের কি থাকে জেড ইকুয়াল যদি এরকম হয় যে Z1 Z2 Z3 Z4 ডট ডট যদি চলতেই থাকে তাহলে আর মানে লেখা যায় এটা, থিটা মানে লেখা যায় ভাই, থিটা মানে লেখা যায় কত, θ1 প্লাস θ2 প্লাস এটাকে বললাম θ3 প্লাস এটা হচ্ছে θ4 প্লাস ডট ডট এরকম লেখা যায়। তার মানে জটিল সংখ্যা যদি এরকম অনেকগুলো গুণ আকারে থাকে তাহলে আর্গুমেন্ট বের করা যায়, সবগুলোকে যোগ করলেই পাওয়া যায়, আর মডুলাস পাওয়া যায় সবগুলা তোমাকে আলাদা আলাদা করে বের করে জাস্ট গুণ করে দিলেই পাওয়া যায়। কি রকম, যেমন আমাদের উপরের যে কমপ্লেক্স নাম্বারটা দেখতেছো সেটাতে আমরা এখন যাব, তবে তার আগে এই যে জায়গাটা তুমি দেখতেছো আমার মনে হয় এটাতে কারো কোনো ডাউট থাকার কথা না। সবগুলোর জন্য আমি জেড মানে আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা লেখার পরে এইভাবে করে লাস্টে গিয়ে যে কমপ্লেক্স নাম্বারটা পাইলাম, তাহলে সবার জন্য আমি কিভাবে লেখা যায় এইটা কিন্তু তোমার লিখে দিছি আর কি। হ্যাঁ চল, ডান দিকে তো রেজাল্টটা লেখাই আছে, সুতরাং আমার মনে হয় যে ওয়াইড হওয়ার কিছু নাই। এখানে একটু দেখো তো ভাইয়া, এবার যদি আমি তোমার এই অঙ্কটা করতে চাইতাম তাহলে আমি চিন্তা করলাম যে আরে এখানে তো অনেকগুলো গুণ করতে বলছে, আমাকে যেন স্যার কি বের করতে বলছে, মডুলাস। তাহলে মডুলাস মানে কত, প্রথমটার মডুলাস, মডুলাস মানে যেন কি লেখা যায় R1, তারপরে কি লেখা যায় R2, তারপরে কি লেখা যায় R3, তারপরে কি লেখা যায় R4, সবগুলা গুণ। তাহলে একটু দেখি তো আর মানে কি লেখা যায় R1, R1 মানে কত, রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 2 তার উপরে স্কোয়ার 3 তার উপরে স্কোয়ার। আর 2 মানে কত, আর 2 মানে তো কত 1 তার উপরে স্কোয়ার প্লাস কত 4 তার উপরে স্কোয়ার। আর 3 মানে কত বাস্তব প্লাস অবাস্তবের উপর কত স্কোয়ার, এই যে দিয়ে দিলাম। এবং আর 4 মানে কত 4 তার উপরে স্কোয়ার প্লাস কত 5 তার উপরে স্কোয়ার। এটা করলে কিন্তু তুমি আসলে কি বলো তো একটা অ্যান্সার পেয়ে গেলা। বুঝতেছো আমার কথা? এবং এই অঙ্কগুলো কিন্তু কুয়েট বলো, রুয়েট বলো, বুয়েটের প্রিলিমিনারি বলো বা বুয়েটের রিটেন বলো, এগুলোতে কিন্তু প্রচুর আসে। কারণ অনেকে চিন্তা করে যে আমি গুণ করে করে করবো, তাহলে দেখো গুণ করে করলে তোমার কিন্তু সিম্পলিফাই করতে 3 মিনিটের মতো লাগবে, যেহেতু 4টা গুণ করা লাগবে। আর যে স্মার্ট সে তোমার কত আর ইকুয়াল কত, প্রথমটার মডুলাস, পরেরটার মডুলাস, তারপরেরটা, তারপরেরটা। আর্গুমেন্ট বের করার বেলায় আমরা যেন কি জানি, আর্গুমেন্টের বেলায় থিটা যদি বের করতে চাই তাহলে যেন কি করতে হয়, θ1 প্লাস এটাকে বললাম θ2 প্লাস এটাকে বললাম θ3 প্লাস এটাকে বললাম θ4। সো থিটা ইকুয়াল কত, প্রথমটার জন্য ট্যান ইনভার্স কত আসবে, প্রথম চতুর্ভাগ, তার মানে এটা তোমার আসবে কত ট্যান ইনভার্স, এটা কত 3 বাই কত 2, প্রথম আর্গুমেন্ট প্লাস দ্বিতীয় আর্গুমেন্ট কত ট্যান ইনভার্স, এটাকে বললাম এটা হচ্ছে কত যেন, এটা হচ্ছে যে তোমার 4 বাই কত 1 প্লাস 3 নাম্বার আর্গুমেন্ট, তাহলে এটা কত আসবে ট্যান ইনভার্স কত নেওয়া যায়, এটা হচ্ছে 2 বাই কত 3 প্লাস 4 নাম্বার আর্গুমেন্ট ট্যান ইনভার্স কত নেওয়া যায়, ট্যান ইনভার্স এটাকে বলবো এটা হচ্ছে যে তোমার 5 বাই কত 4 নেওয়া যায়। তার মানে কি আমরা বলতে পারি না যে থিটা ইকুয়াল কত, এই যে তোমার আর্গুমেন্ট যে বের করতে বললা আর্গুমেন্টও কিন্তু ক্লিয়ার। আগে তুমি কি করতা, আগে তোমাকে 4টা দেওয়া থাকলে তুমি আগে 4টাকে কি করে নিতা, গুণ করে নিতা। হ্যাঁ, 4টাকে গুণ করে নিয়ে সাজাইতেই তো তোমার বহু টাইম লাগতো। এখন এই অনেকগুলো টাইমকে তুমি মিনিমাম করতে পারো কেমনে, এই যে দেখো আলাদা আলাদা করে সবারটা বের করে জাস্ট কি করে দিলা, যোগ করে দিলা, তাহলে এটাই বেশি ইজি না। তাহলে আমরা কি বলতে পারি, মডুলাস মানে তোমার কি বলো তো, এই যে এই জায়গাটা, এটাকে চাইলে আরও একভাবে লেখা যায় যে জেড ইকুয়াল যদি তোমার কত Z1, এটা তোমার কত Z2, এটাকে বললাম Z3, এটাকে বললাম Z4 ডট ডট যদি লেখা যায় তাহলে দেখো তো আর না লিখে কি লেখা যায়, মডুলাস জেড। বুঝতো ভালো করে, মডুলাস জেড মানে কত, কত জনের মডুলাস নেওয়া যায়, প্রথমটার মডুলাস নেওয়া যায় Z1, ওকে, তারপরেরটার মডুলাস নেওয়া যাবে Z2, ওই তো R2,
দেন পরেরটার মডুলাস কত বলো তো Z3 মানে কত R3 ডট ডট এরকম চলতেই থাকবে। আর যদি আমি আর্গুমেন্ট নিতে চাই, আর্গুমেন্ট অফ কত বলো তো Z, বুঝো তাহলে যেন কি হয়, প্রথমটার আর্গুমেন্ট এই যে দেখো আর্গুমেন্ট অফ হচ্ছে যে তোমার কত, আর্গুমেন্ট অফ হচ্ছে যে তোমার Z1 প্লাস এটা হচ্ছে কত আর্গুমেন্ট অফ কত, এটা হচ্ছে Z2 প্লাস এরকম ডট ডট চলতেই থাকবে। অথবা এটাকে কিন্তু আরও একভাবে লেখা যায়, তার মানে কি বুঝলাম, আর্গুমেন্টের মানে যদি তোমার দুইটা জটিল সংখ্যা এরকম গুণ আকারে থাকে তাহলে বুঝতে হবে যে তোমার গুণ আকারে থাকলে প্রথমটার আর্গুমেন্ট যোগ কত লেখা যায় দ্বিতীয়টার আর্গুমেন্ট, যদি তিনটা গুণ আকারে থাকতো তাহলে কত আর্গুমেন্ট অফ Z1 Z2 Z3, এগুলো আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। সো এভাবে করেও রিপ্রেজেন্ট করা যায়, এভাবে করেও রিপ্রেজেন্ট করা যায়। কোনো কোনো বইয়ে দেখবে এমনে দেওয়া আছে, কারো কারো বইয়ে এমনে দেওয়া আছে, ঘাবড়ানোর একদম দরকার নেই, তুমি যেটা প্রেফার করো। অনেকে আছে আবার মনে রাখার জন্য এইটাও বলে যে আর্গুমেন্ট লগের মতো, লগের পরে যদি আমি এরকম দুইটা নিতাম যে লগের পরে তোমার কত ইউ ইন্টু ভি, তাহলে কি দাঁড়াইতো লগ ইউ প্লাস কত এটা তো তোমার কত লগ ভি, এরকম ছিল না? তো তার মানে এই না যে লগ আর হচ্ছে আর্গুমেন্ট একই জিনিস, মানে লগের মতো আমরা থাকে না মাঝে মাঝে সিমিলার বের করার চেষ্টা করি, ঠিক এরকম। কিন্তু আর্গুমেন্টের অপারেটর আর লগের অপারেটর সম্পূর্ণ আলাদা, বাট কাকতালীয়ভাবে মিলে গেছে আর কি। হ্যাঁ, তার মানে মডুলাসের বিশেষ পয়েন্ট আমার মনে হয় বুঝছো, মডুলাস আর আর্গুমেন্টের যে বিশেষ পয়েন্ট, এই বিশেষ পয়েন্টটা বুঝতে কোনো ডাউট আছে কিনা, যে যদি অনেকগুলা কমপ্লেক্স নাম্বার 1 2 3 4 5 6 ডট ডট এরকম অনেকগুলো গুণ আকারে যদি থাকে তাহলে সবগুলার জন্য সবগুলাকে গুণ করে মডুলাস বের করার চাইতে আলাদা আলাদা করে মডুলাস বের করে গুণ করে দিলেও একই কাজ হবে। আর্গুমেন্টের বেলায় যদি অনেকগুলো কমপ্লেক্স নাম্বার গুণ আকারে দেওয়া থাকে তাহলে পরে আমি কখনোই তোমার সবগুলাকে গুণ করে আর্গুমেন্ট বের করব না, আলাদা আলাদা করে আর্গুমেন্ট বের করে যোগ করে দিলে একই কাজ হবে আর কি। ওকে, এটা ছিল গুণ আকারে। এবার আমরা পরেরটা দেখি, আর্গুমেন্টের বিশেষ পয়েন্ট ঠিক আছে, বাট ওই যে দেখো জেড, জেড মানে যদি এবার আমি এরকম বলি যে 5 প্লাস এটা কত 3i, দেন এটাকে বললাম এটা হচ্ছে কত 2 প্লাস এটাকে দিলাম এটা হচ্ছে যে তোমার 2 প্লাস এটাকে নিলাম তোমার কত এটা হচ্ছে 2 প্লাস এই জায়গাটা একটু অন্য একটা কমপ্লেক্স নাম্বার নেই, 2 প্লাস এটাকে দিলাম এটা হচ্ছে 7i। বলো কি আকারে আছে? তো ভাগ আকারে আছে, এবং আমি তোমাকে বললাম আর এর মান বের করো আর হচ্ছে থিটার মান বের করো বা কত আসবে। এখন বলো তো কমপ্লেক্স নাম্বার দুইটা কি আকারে দেওয়া আছে? কমপ্লেক্স নাম্বার দুইটা ভাগ আকারে দেওয়া আছে। সুতরাং তোমার মনে হতে পারে যে কমপ্লেক্স নাম্বার দুইটা যেহেতু ভাগ আকারে আছে তাহলে একটা কাজ করি, ভাগ আকারে থাকলে যেন কি করতে হয়, নিচেরটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে আমি লব আর হরকে দিয়ে গুণ করব, তারপরে আবার গুণ করব, দেন হচ্ছে যে তোমার সিম্পলিফাই করব, তারপরে মডুলাস মানে রুট ওভার বাস্তব অংশ তার উপরে স্কোয়ার, অবাস্তব অংশ তার উপরে স্কোয়ার, আর আর্গুমেন্ট মানে যেন কেমনে বের করে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা দেখতে হবে কোন চতুর্ভাগে পড়ে সেই চতুর্ভাগ অনুযায়ী আর্গুমেন্টের মানটা বসাবো, বোঝা যায়? কিন্তু এটা তো লেন্দি প্রসেস, আমরা এই প্রসেসে যাব না। আমরা তো এখন একটা কাজ করতে পারি, দেখব যে কমপ্লেক্স নাম্বার মানে দুইটা কমপ্লেক্স নাম্বার কি আকারে আছে, ভাগ আকারে। তাহলে আমরা কি করব, জেড ইকুয়াল এই কমপ্লেক্স নাম্বারটার বদল নিব r1 ই টু দি পাওয়ার এটা হচ্ছে i থিটা 1, এইটাকে বললাম r2 ই টু দি পাওয়ার এটা তোমার কত i থিটা 2, বাস সিম্পল জিনিস দিয়ে দিলাম। এইটা মানে কি লেখা যায়, এইটা মানে কিন্তু লেখা যায় তোমার r1 ডিভাইডেড বাই কত r2, আর এই জায়গাটাকে লেখা যায় তোমার ই টু দি পাওয়ার এটা i থিটা 1 ই টু দি পাওয়ার এটা কত i থিটা 2। সো জেড মানে তাহলে কি নেওয়া যাইতেছে r1 ডিভাইডেড বাই কত r2, আর এই জায়গাটায় নেওয়া যায় ই টু দি পাওয়ার এটা i, এটাকে নেওয়া যায় থিটা 1 মাইনাস কিন্তু থিটা 2। ওই যে বেজ যে সেম, বেজ সেম হলে তোমার কি বলো তো, বেজ যদি সেম থাকে তাহলে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে, আর ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বাদ হয়ে যাবে, এটা তো আমরা জানি আর কি, এটা তো নতুন কিছু না আসলে। তাহলে এখন বলো তো এই জেড মানে তাহলে আমি যদি নেই তোমার কত আর ই টু দি পাওয়ার আই থিটা, বোঝো? তাহলে কি আমরা তুলনা করতে পারি না যে যদি জেড টোটাল যদি নেই তাহলে এইবার কিন্তু আর টোটালের জায়গায় কি দাঁড়াইতেছে,
এটা মানে দাঁড়াইতেছে r1 r2, আর থিটার জায়গায় দাঁড়াইতেছে θ1 মাইনাস θ2। তার মানে আমরা যদি দুইটা কমপ্লেক্স নাম্বার এরকম ভাগ আকারে নিই তাহলে আমাদের মাথায় প্রথমেই নক করবে সিম্পলিফাই করা। কেমনে? নিচেরটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ, বড় হবে, টাইম লাগবে বেশি। কিন্তু যদি সহজ করতে চাই তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে মডুলাস মানে কি দাঁড়াইতেছে, শুধু মডুলাস। দেখো, যদি তার মানে কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল এটা z1 বাই কত z2 যদি এরকম ভাগ আকারে থাকে তাইলে পরে কিন্তু তোমার আর মানে কত দাঁড়াইতেছে, আর মানে দাঁড়াইতেছে প্রথমটা আর দ্বিতীয়টা ভাগ করে দিলেই চলবে। থিটা মানে দাঁড়াইতেছে তোমার কত θ1 মাইনাস কত θ2, এভাবে প্রকাশ করা যায়। অথবা তুমি চাইলে এটাকে এমনেও প্রকাশ করতে পারো। দেখো, মনে করো আমাদের কাছে z দেওয়া আছে তোমার কত z1, এটাকে বললাম z2, ঠিক আছে। তুমি যদি মনে করো আমি r নিতে চাই, বা r মানে কত, r মানে বললাম যে এটা হচ্ছে মডুলাস নিতে চাও, কার? z এর মডুলাস নিতে চাও, তাহলে উপরে নিতে হয় r1, নিচে নিতে হয় r2। কিন্তু এমনি নিব না, r1 মানে কার মডুলাস, r1 মানে কিন্তু তোমার r1 মানে হচ্ছে যে মডুলাস, তবে এটা কার মডুলাস? r1 মানে মডুলাস, তবে এটা কার মডুলাস জানো? এটা z1 এর মডুলাস। এবং এটা মানেও মডুলাস, তবে এটা কার মডুলাস? এটা z2 এর মডুলাস। বোঝা যায়? সো তুমি চাইলে এভাবে করেও রিপ্রেজেন্ট করতে পারো, r1 বাই r2 নিতে পারো। r1 মানে প্রথম জটিল সংখ্যার মডুলাস, r2 মানে দ্বিতীয় কমপ্লেক্স নাম্বারের মডুলাস, নিলেই হলো একভাবে। এবারে আসি থিটার জায়গায় আসি। থিটা মানে যেন কত লেখা যাইতেছে, ওই যে বললাম এটা, কিন্তু থিটা মানে তো আসলে কি আর্গুমেন্ট অফ কত বলো তো? জেড। তাহলে আর্গুমেন্ট অফ জেড মানে কি শিখলা? এটা মানে তো কি কার জেড? এটা মনে তোমার হচ্ছে z1 এর জন্য, আর এইটা মানে তোমার কত বলো তো? এটা হচ্ছে যে তোমার z2 এর জন্য, একই জিনিস। অথবা জেড মানেই যেন কত ছিল? z1 বাই কত z2, z1 বাই কত z2। তার মানে এটাকে আমরা বলতেই পারি যে আর্গুমেন্ট অফ হচ্ছে তোমার z1 মাইনাস এটা হচ্ছে আর্গুমেন্ট অফ কত z2। বুঝতেছো আমার কথা? এই যে লগের কথা কেন বলছিলাম জানো? লগের কথা এই জন্যই বলছিলাম আর কি, যে তোমার দেখতে অন কাইন্ড অফ লগের মতো। কারণ লগের বেলায়ও কিন্তু দুইটা ভাগ আকারে থাকলে লগ ইউ মাইনাস লগ ভি হইতেছে। এটা পুরোপুরি লগ আর অপারেটর আর এই অপারেটর এক না, বাট মিলে গেছে আসলে এখানে। তার মানে এই হচ্ছে আমাদের আজকে পুরো দিনের কাজ আর কি। তো আমি এখানে তোমার প্রথমে আগে এইটা মার্ক করি। দেখো, আর্গুমেন্ট এইটা আমাদের দরকার, এবং এইটার কথা যদি আমরা বলি তাহলে আমাদের মডুলাসের এই পার্টটা দরকার, এটা শিখলাম। এবং আগেরটা থেকে আমাদের মার্ক করার পালা হইতেছে যে তোমার যদি কখনো দেওয়া থাকে তাহলে আমরা এটা একটা শিখব, মডুলাস আকারে দেওয়া থাকলে এটাও আমাদের শিখতে হবে, এবং এগুলোও কিন্তু আমাদের সর্বোপরি জানা দরকার। সো এগুলো হচ্ছে আমাদের মেইন পয়েন্ট আর কি, তাই তো? যে আর বাঁ দিকের এগুলো আমি তো তোমাকে শুধু এগুলো বুঝাই দিলাম। তার মানে ডান দিকে যে অঙ্কটা দেখতেছো এটার বেলায় তোমার আর এত বড় করে অঙ্ক করার দরকার নাই। তুমি কি করবা? তুমি এখান থেকে কি বের করতে চাও? মডুলাস বের করতে চাও। চলো বের করে দেখাই তোমাকে। তুমি যে মডুলাস বের করতে চাও মানে আর তুমি দেখলা যে দুইজন ভাগ আকারে দেওয়া আছে, তাহলে প্রথমটার মডুলাস, দ্বিতীয়টার মডুলাস, অথবা চাইলে তুমি এমনি স্টার্ট করতে পারো যে মডুলাস অফ z1 মানে প্রথমটার জন্য, মডুলাস অফ তোমার কত বলো তো z2 মানে কত বলো তো দ্বিতীয়টার জন্য, তোমার ইচ্ছা। তুমি দেখতেছো মডুলাস কেমনে বের করে, জাস্ট তোমার কত রুট ওভার প্রথমটার মডুলাস কেমনে 5 তার উপরে স্কোয়ার প্লাস কত 3 তার উপরে স্কোয়ার, আর নিচেরটার জন্য কত আসবে 2 তার উপরে স্কোয়ার 7 তার উপরে স্কোয়ার। তুমি আগে যে চিন্তাটা করতেছিলে না, নিচেরটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা, বেশ বড় করে চিন্তা করবা, ওই চিন্তাটা তোমার আর করা লাগতেছে না, তাই তো? তোমার কিন্তু এখন ইজিলি কি বলো তো r1কে r2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে আসলে, ওকে? আর আর্গুমেন্টের বেলায় তুমি যে চিন্তা করছিলে অনেক বড় করে করবা আর কি, এটা মানে কি দাঁড়াইতেছে? আর্গুমেন্ট অফ যদি আমরা আসলে তোমার কি বলো তো জেড চিন্তা করি, দেখো আর্গুমেন্ট অফ যদি আমরা জেড চিন্তা করি তাহলে এইটা মানে যেন কত ছিল? এইটা মানে হচ্ছে আর্গুমেন্ট অফ হচ্ছে তোমার z1
মাইনাস এইটা হচ্ছে যে তোমার আর্গুমেন্ট অফ কত z2, ঠিক আছে। তাহলে প্রথমটার আর্গুমেন্ট কত যেন, এটা প্রথম চতুর্ভাগে আছে মানে কত ট্যান ইনভার্স, এটা তোমার কত 3/5, এই যে দেখো। আর মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এটা হচ্ছে যে তোমার ট্যান ইনভার্স কত, এটা তোমার কত 7/2, বাস এটাই অ্যান্সার। তো অঙ্কগুলো কি ইজি হয়ে গেল না? আমি যদি পোলার আকারের এই শেপটা দেখতে পারি তাহলে কি আমাদের অঙ্কগুলো তো এমনিতেই ইজি হয়ে যাচ্ছে। তার মানে কি দুইটা কমপ্লেক্স নাম্বার ভাগ আকারে থাকলে অনেক বড় করে করাচ্ছে তো আমি ইজিলি করতে পারি, অনেকগুলো কমপ্লেক্স নাম্বার গুণ আকারে থাকলেও কিন্তু আমি জিনিসটাকে ইজিলি কী করতে পারি, সলভ করতে পারি। তার মানে মডুলাস আর আর্গুমেন্টের যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো ভাই, এগুলো তোমার মাথায় রাখতে হবে। তাহলে এই গেল আমাদের আজকের ক্লাস পুরোটা। আমি তোমাকে একটু সামারি করার ট্রাই করি। আমরা মূলত কমপ্লেক্স নাম্বারের পোলার আকার নিয়ে কাজ করতেছিলাম। আমি কিন্তু তোমাকে এখন থিওরি পড়াইতেছি, মাঝে মাঝে টুকটাক দুই একটা অঙ্ক করাচ্ছি। যখন থিওরির পোর্শনটা শেষ হয়ে যাবে তখন আমরা ম্যাথের পোর্শনটা শুরু করবো আর কি। তাহলে জটিল সংখ্যার কার্তেশীয় আকার কি হয়, পোলার আকার কি হয়, ওয়েলার আকার কেমন হতে পারে, এটাকে ওয়েলার আকারও বলা যায়। তো কমপ্লেক্স নাম্বারের ওয়েলার ফর্ম হ্যাঁ নিতে পারো আর কি, ওয়েলার ফর্ম। এরপরে তুমি দেখতে পাচ্ছ যে ওয়েলার আইডেন্টিটি আসলে কি, এবং এখান থেকে কজ এ থিটা মানে কত এটা আমরা দেখব। ম্যাকলরিনের সিরিজ কেমনে কাজ করে, এখানে একটা কথা তোমাকে একটু বলে রাখি, এখানে তো আমি তোমাকে e⁻x আর cos x এর জন্য দেখাইছি। তুমি যদি চাও তাহলে বাসায় গিয়ে একটা কাজ করতে পারো, বাসায় গিয়ে তুমি tan x নিতে পারো, tan x নিতে পারো, সাইন ইনভার্স এক্সের সিরিজ নিতে পারো, ট্যান ইনভার্স এক্সের সিরিজ নিতে পারো। ইনফ্যাক্ট ভাই তোমার যেটা মন চায় যে আমি এটা সিরিজ একটু দেখতে চাই, তুমি চাইলে ওইটার সিরিজই নিতে পারো, বাট তোমাকে ইনশিওর করতে হবে যাকে নিতেছো সে তোমার হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে এটাকে বারবার ডিফারেন্সিয়েশন করলেও শেষ হবে না, নিতে পারবা। নেওয়ার পরে আমরা এখান থেকে তোমার কত এই যে এগুলো তো পাইলাম, দেন প্রমাণ করলাম, এবং মডুলাস আর আর্গুমেন্টের যে বিশেষ পয়েন্টগুলা, এটা তোমার সবচেয়ে সুন্দর সমীকরণটা কেমন, বিশেষ পয়েন্টগুলো আমি তোমাকে বোঝানোর ট্রাই করছি, এবং বিশেষ পয়েন্টে দুই একটা অঙ্কও দেখাইছি। মনে রাখবা যে আমাদের যদি তোমার সবগুলো গুণ আকারে থাকে, মডুলাসের কোনো কাজ নেই, সবগুলো গুণ হয়, আর আর্গুমেন্টের বেলায় যোগ হবে। আর যদি ভাগ আকারে থাকে তাহলে মডুলাস তোমার ঠিকই ভাগ আকারেই থাকবে, আর আর্গুমেন্ট তোমার কী আকারে আসবে, বিয়োগ আকারে আসবে। সো এই গেল হচ্ছে যে আমাদের ওয়েলার্স আইডেন্টিটি, তোমার হচ্ছে যে ওয়েলার্স আইডেন্টিটি পর্যন্ত গেল। আমরা নেক্সট ক্লাসে যে জিনিসগুলো শিখবো আর কি, সেটা হইতেছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের বেলায় ঘনমূল কেমনে কাজ করে, বর্গমূল তো শিখছি, ঘনমূল চতুর্মূল কেমনে কাজ করে, ওগুলো আমরা দেখার ট্রাই করব। তো তোমার যেটা কাজ হবে এই সবগুলো জিনিস সুন্দর করে খাতায় লিখে রাখো, যখন অঙ্ক চলে আসবে তখন যাতে থিওরিগুলোকে রিকল করে অঙ্কগুলো যাতে করতে পারো, ঠিক আছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দেখা হবে পরবর্তী ক্লাসে। পাশে পড়তে থাকো, বই পড়ো বেশি বেশি করে, যত বেশি টেক্সট বই পড়বা দেখবে যে তোমার তত বেশি ভালো হইতেছে। শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।